আপনার ক্ষেত্রে একটি বিষয় একটু স্পষ্ট করবেন। নানা ধরনের কিন্তু কথা শোনা যাচ্ছিল, এমনকি এমনও শোনা গেছে যে ওবায়দুল কাদের তাকে আসলে পালানোর ক্ষেত্রে আপনি সাহায্য করেছেন এবং সেটার জন্য অনেক বড় অঙ্কের টাকাও নিয়েছেন, এরকম বক্তব্য কিন্তু শোনা গেছে। সেটি নিয়ে আসলে কি বলবেন? নিশ্চয়ই আপনারও দৃষ্টি গোচর হয়নি বিষয়টি। না, এগুলো ওই মীর জাহান নামের একজন অ্যাক্টিভিস্ট দিয়েছিলেন আর কি, তো উনি পরে নিজে সরিয়ে নিয়েছেন। তো আমি ওই সোশ্যাল মিডিয়া ওনার পোস্টে গিয়ে একটা কমেন্ট করেছিলাম, আপনি যদি এটা প্রমাণ করতে পারেন, মানে আমি রাজনীতি তো ছেড়ে দিবই, ধরেন মানে যা শাস্তি হবে সেটা মাথা পেতে, মানে একটা মানুষ কতটা মাদকাসক্ত হলে এই ধরনের মানে পাগলের প্রলাপ বকতে পারে যে ওবায়দুল কাদেরকে আমরা পার করার জন্য হেল্প করবো। মানে ওবায়দুল কাদেরের কি মাথা নষ্ট হয়ে গেছে যে সে আমাদের হেল্প চাইতে আসবে? ইভেন আরেকটা জিনিসও বলছিল, সেটা হচ্ছে আমি নাকি আমার গাড়ি দিয়ে এই কাজে নাকি আর্মি চিফও ছিলেন, আমি নাকি আমার গাড়ি দিয়ে এটা করতে হেল্প করছি। তো আপনি বলেন মানে ওবায়দুল কাদেরের আর আর্মি চিফের এত আকাল পড়ছে যে আমার গাড়ির হেল্প নিতে হবে। আর যেই আর্মি চিফ বা সেদিন যে আর্মি অ্যাজ এ প্রতিষ্ঠান অভ্যুত্থানে ওই 5 তারিখে যদি গুলি চালাতো তাহলে তো এই অভ্যুত্থানটা অন্যদিকেও যেতে পারতো। সো তারা তো ওই সময় অভ্যুত্থানের পক্ষে ছিল, তো তার সাথে ওবায়দুল কাদেরের এখন আবার একসাথে কাজ করবে, এটা আসলে খুব অপ্রাসঙ্গিক আলোচনা। সো অনেক প্রোপাগান্ডা হয়েছে, গুজব হয়েছে। আমি বাংলাদেশের এই রাজনীতি অঙ্গনে এসে অনেক কিছু নতুন করে দেখছি। তবে আপনার সম্পর্কে এমন অনেক কিছু বলা হবে, আমার সম্পর্কে মাঝে মাঝে ফটো কার্ড দেখি যেটা আমি জীবনে বলিও নাই। তো আওয়ামী লীগের এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তারা এখন প্রোপাগান্ডা সেল চালায়, পেজ চালায়, ফেসবুকে থেকে শুরু করে মিথ্যা অনেক তথ্য ছড়ায়। তো এগুলো আসলে আমাদেরকে সবাইকে একটু যাচাই করে করতে হবে। নির্বাচনের সময় আপনি একটি কথা বলছিলেন যে এবারে নির্বাচন অন্যান্য যে কোনো বারের নির্বাচনের সমীকরণের সাথে ম্যাচ হবে না। একাধিকবার ফেসবুক ভিডিওতে পোস্ট করেছেন, ফলাফলে কিন্তু দেখেছি যে আপনি হেরে গেছেন। একটি মানুষ যে একজন খুবই সাধারণ ছিল এবং পরবর্তীতে যে দেশের নায়ক হয়ে যায় এবং পুরো দেশ যাকে চিনে, এত জনপ্রিয়তা সত্ত্বেও আপনি কেন হেরেছিলেন বলে মনে করছেন? আমার আসনে আমি ভোট পেয়েছি 1,68,000, যেটা হচ্ছে এই ভোট পেয়ে বাংলাদেশে কেউ হেরেছে কিনা আমি এখনও জানি না আসলে, এত পরিমাণ ভোট পেয়ে। আর আমার প্রতিপক্ষ প্রার্থী উনি পেয়েছেন 1,76,000, 8,000 ভোটের ডিফারেন্স। আমার বাতিল ভোট হচ্ছে 8,000। সো এবং অনেকগুলো জায়গায় প্রশাসনের মানে তারা ধরে নিয়েছিল বিএনপি সরকার আসবে, সেই দিকে বায়াসনেসের একটা প্রমাণ পাওয়া যায় প্রত্যেকটা জায়গায়। এবং আমার 156টা সেন্টার ছিল, একটা সেন্টারে ভোট থাকে 3,000 4,000, 20টা ভোট এদিক ওদিক করলে এই 8,000 ভোটের পার্থক্য ঘুচিয়ে ফেলা যায়। সো এগুলো যেমন রিজন ছিল, আরেকটা গুরুত্বপূর্ণ ছিল জিওগ্রাফিক্যাল জায়গা থেকে। আমার পঞ্চগড় 1 আসনে কিন্তু চিকেন নেক আছে, এটা বাংলাদেশের পলিটিক্যাল জিওগ্রাফিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। সো এখানে অনেক প্রভাবক ছিল দেশের এবং দেশের বাইরের, এবং খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগের জায়গা থেকে তো একটা বিশাল সংখ্যক বিরোধিতা ছিল। শেখ হাসিনা পর্যন্ত এটা নিয়ে স্টেটমেন্ট ছিল তাদের বিভিন্ন গ্রুপগুলোতে, যে টেলিগ্রাম গ্রুপগুলোতে, কারণ আমরা যেহেতু আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম। এবং আপনি এখনও দেখবেন শেখ হাসিনারা যখন কথা বলে তখন কিন্তু সার্জিস হাসনাত এইভাবে মেনশন করে, সার্জিস নামটা প্রথমে আসে। সো ওই জায়গাটা একটা ছিল। আর আমার আসলে সনাতন ধর্মাবলম্বী একটা বড় সংখ্যক ভোট আছে, প্রায় 1 লাখ, হিউজ একটা নাম্বার। সো এবার আমাদের এই জোটে এই ভোটটা কিন্তু খুব কম এসেছে, এটা মানে মাঠের বাস্তবতা যেটা। হ্যাঁ, মানে জামাতের সাথে জোটের ক্ষেত্রেই বলেন বা এনসিপি অ্যাজ এ এনসিপিও বলেন, এটা হতো। মানে আপনারা জামাতের সাথে জোটে যাবার পর আপনাদেরকে সবসময় বলা হতো, আগেও বলা হতো জামাতের বি টিম, নানাভাবে হচ্ছিল তারা আসলে শিবির করতো আগে। কারা বলে এটা বলেন তো? বেশিরভাগ কারা না, সোশ্যাল মিডিয়া আমি এই বিষয়টি একাধিকবার থেকে শুরু করে সেই সমস্ত জিনিসগুলো দেখেছিলাম। জামাতের বি টিমটা কেন বলা হচ্ছে, এবং আপনাদের মাঝে তো সব দল থেকেই বোধহয় লোকজন এসেছে, সেক্ষেত্রে আসলে শিবির ছিল, এখন আসলে জামাতের পারপাস সলভ করার জন্য তারা জামাতের সাথে জোট করেছে, এই বিষয়টা আসলে কেন আসছে? না, এটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা। এবং যখন বিএনপি আমাদের রাজনৈতিকভাবে নির্বাচনের প্রতিপক্ষ হলো, তখন তারাও এই প্রোপাগান্ডায় আওয়ামী লীগের সাথে গা ভাসিয়েছে। আপনি দেখবেন এমন অনেকগুলো বিএনপির পেজ থেকে, লিডারদের থেকে, আইডি থেকে পোস্ট গিয়েছে যেটা আওয়ামী লীগের পেজে ওই পোস্টটা ছিল, হুবহু কপি পেস্ট করে পোস্ট করেছে। তো আওয়ামী লীগ তো চাইবে আমাদেরকে, যারা অভ্যুত্থানের সামনের সারিতে ছিল, নেতৃত্বের জায়গায়, তাদেরকে তাদের যে লেজিটিমেসি এটাকে নষ্ট করে দিতে, খুব স্বাভাবিকভাবে। এখন এটা নষ্ট করার জন্য আমাকে তো ট্যাগিং করতে হবে, যেটা তাদের কালচার। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট ছোট করে আর 2-1টা প্রশ্ন হয়তো বা করা হবে, এরপরই প্রথম 71 যে পডকাস্টটি হচ্ছে সেখান থেকে আসলে বিদায় নিব। আর একটু যদি জানতে চাই যে এনসিপির ভবিষ্যৎ, তার আগে যদি একটা বিষয় বলে রাখি, অনেকেই কিন্তু আসলে বলেন যে জামাত ছাড়া আপনাদের কোনো লোকজন হচ্ছে না, একটা মিছিল যখন ডাকছেন বা কোনো কিছু করছেন, কোনো লোকজন হচ্ছে না। আপনাদের নিশ্চয়ই সাংবাদিক হিসেবে যদি আমরা এই কথাটি শুনতে পারি, আপনাদেরও নিশ্চয়ই একই ধরনের বিষয়টি কানে এসেছে বা একাধিকবার দেখেছেন যে আপনারা যদি এককভাবে কোনো কিছু ডাকেন তাহলে কোনো লোকজন আসছে না। এখন কি সেটি পরিবর্তন হচ্ছে? না, ব্যাপারটা এরকম না। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা এককভাবে যখন প্রোগ্রাম করি, আমরা সেট করে নিই যে কত সংখ্যক মানুষ দিয়ে প্রোগ্রামটা করব। কারণটা হচ্ছে আপনি যত বেশি সংখ্যক মানুষ দিয়ে প্রোগ্রামটা করবেন, আপনার
অন্তত ওই মানুষদের যাতায়াতের জন্য একটা খরচ আছে, ওই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টের জন্য একটা খরচ আছে। এনসিপি একদম সদ্য একটা আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল হিসেবে এই খরচটা ম্যানেজমেন্ট করা এনসিপির জন্য খুবই টাফ। তো এখন ধরেন আমার আত্মপ্রকাশে 1 লাখের উপরে মানুষ ছিল, আপনি তখন প্রশ্ন করেন টাকা কোথায় পায়, তখন আমি ধরেন অনেকজন মানুষকে বলে ম্যানেজ করে নিয়ে এসেছি। এখন আমি আবার যখন মানুষ কম দিয়ে প্রোগ্রাম করছি তখন আপনি বলেন মানুষ হয় না, তাহলে এনসিপি যাবে কোথায় আসলে? তো সেই জায়গা থেকে আমরা সাংগঠনিকভাবে স্থানীয় পর্যায়ে কাজ করছি। আমার আগে ধরেন শুধু জেলায় কমিটি ছিল, এখন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন শেষ করে আমরা ওয়ার্ড পর্যন্ত কমিটিতে যাচ্ছি। সো এটা বৃদ্ধি পাচ্ছে। যদি আমাদের কখনো প্রয়োজন মনে হয় যে আমরা একটা জেলায় একসাথে 20,000, 30,000, 50,000 মানুষ নামবো, এরকম এনসিপির জেলা আছে, এটা তো আস্তে আস্তে গ্রো করবে। আজকে ধরেন বিএনপির বয়স 50 বছর, জামাতের বয়স প্রায় 85 বছর, তার সাথে এনসিপির যদি আজকে আপনি সমানে সমান তুলনা করেন এটা তো কঠিন হয়ে যায়। অবশ্যই। তাহলে আমি আপনার কথা সূত্র ধরে শেষ একটি প্রশ্ন করছি, এনসিপির ভবিষ্যৎ কোথায় দেখছেন? আপনারা 2030 সালে যে নির্বাচন রয়েছে 2031 সালে, সেখানে আসলে আপনারা বিরোধী দল হবেন এককভাবে, এরকম একটি প্রত্যাশা নিয়ে এগোচ্ছেন, কতটুকু সম্ভব? না, খুব স্বাভাবিকভাবে একটা লক্ষ্য থাকা উচিত এবং সেই লক্ষ্য পূরণের বিষয়ে আমাদের একটা দৃঢ় একটা মনোভাব থাকা উচিত, চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত, নাহলে তো এটা পূরণ করা সম্ভব না। তো আমরাও সেভাবে নিচ্ছি, আমরা চেষ্টা করছি। রাজনীতি আসলে একটা লম্বা সময়ের বিষয়। ধরেন 2023 সালে, ইভেন 2024 সালের এপ্রিল মে মাসে তারেক রহমান কোনো দিন কল্পনাই করে নাই যে 26 সালে এসে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। ইভেন তিনি কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে পারবেন কিনা এই কল্পনাও কিন্তু করেন নাই। তো এটা রাজনৈতিক এই প্রেক্ষাপটগুলো পরিবর্তন হয়, পরিবর্তনশীল। সো আজকে হয়তো অনেকের মনে হতেই পারে যে এনসিপির মতো একটা রাজনৈতিক দল, মাত্র 6টা আসন আছে, তাও জোট থেকে এসেছে, তারা কিভাবে 10 বছর পর সরকার গঠন করবে। কিন্তু আমরা মনে করি আমরা যদি কাজ করতে পারি আমাদের জায়গায়, আমরা যদি সাধারণ গণমানুষের ওই সাপোর্টটা পাই এবং মানুষের চাওয়া অনুযায়ী রাজনীতিটা ওই পথে করতে পারি, তাহলে মানুষ এই অপশনটাকে বেছে নিবে। কারণ খুব দ্রুত মানুষ একটা নতুন অপশন খুঁজবে, যেটা বিএনপি জামাতের বাইরে একটা অপশন, এনসিপি সেটা হওয়ার জন্য কাজ করে যাচ্ছে এবং আশা করি আমরা সেই জায়গায় সফল হতে পারবো। সংসদ কেমন দেখছেন এবং রংপুর থেকে কি আপনাকে মেয়র পদে নির্বাচনে লড়তে দেখা যাবে কিনা? রংপুর থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে লড়ছি না, আমি এরকম কখনো বলি নেই, আমি মিডিয়ার মাধ্যমে এটা দেখেছি। সংসদ বিরোধী দলকে আরও শক্তিশালী বিরোধী দল হিসেবে পারফর্ম করতে হবে। অনেক সমালোচনা আছে সরকারি দলের জনাব সালাউদ্দিন আহমেদের, কিন্তু আমি তার প্রশংসাও করতে চাই। তার যে পাণ্ডিত্যের জায়গা, পড়াশোনার জায়গা, দক্ষতার জায়গা, এটার প্রশংসাও করা উচিত। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি আসলে সফলভাবে অন্তত ওই সাইডটা যেভাবে ডিল করা, এটা তিনি করতে পারছেন না, এটা আমি একটা তির্যক সমালোচনা করতে চাই। ওই জায়গায় তিনি দিনে দিনে একটু ব্যর্থ হচ্ছেন। তবে কিছু পজিটিভিটিশন করছিল, হাসনাতকেও এটা করছিল, যে এটা হচ্ছে 18 জুলাইয়ের পরে। হাসনাতের সাথে পরে যখন কথা ও বলছিল, আমাকে জিজ্ঞাসা করতেছিল যে তোমাদের এই আন্দোলনের লিডে কারা? তাই আমি বললাম যে এই যে সমন্বয়ক তালিকা যারা আছে, বলে তোমার উপরে কে আছে? তো আমি বললাম নাহিদ ইসলাম আছে, কারণ আমাদের সমন্বয়কের যেটা তালিকা ছিল প্রথমে নাহিদ ইসলাম, এরপর সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, এরকম করেই তো ছিল। পরে নাহিদের উপরে কে আছে? আমি না, কেউ নাই, কারণ আমি তো জানতাম না যে কেউ আছে কিনা, কারণ ওদের আলাদা একটা পলিটিক্যাল সার্কেল ছিল। আসলে কি মাহফুজ ছিল তখন? হ্যাঁ, মানে ওইটা ব্যাপারটা এরকম ছিল কি, আর কিরকম যে মাহফুজ ভাই, আক্তার ভাই, ওনারা তো আমাদের সমন্বয়কের লিস্টে ছিলেন না, তাই না? কিন্তু যেটা হতো, নাহিদরা যেহেতু ওদের ছাত্রশক্তির আলাদা একটা পলিটিক্যাল ফোরাম ছিল, ওইখানে নাহিদ সেক্রেটারি ছিল আর আক্তার ভাই ছিল সভাপতি ওই ছাত্রশক্তির তখন কমিটির। মাহফুজ ভাইও তাদের সাথেই পলিটিক্সটা করতো, অ্যাক্টিভিজম করতো। তো তাদের আলাদা তো একটা ইন্টারনাল গ্রুপ ছিলই, যেখানে তারা তাদের কথাবার্তা বলতো, পরামর্শ করতো, যেটা তাদের স্পেয়ার পলিটিক্যাল। তো ওইখান থেকে হয়তো বা মাহফুজ ভাইয়ের সাথে নাহিদের কমিউনিকেশন হতো, পরামর্শ নেওয়া হতো বা কিছু হতো আদান প্রদান তথ্যের, যেটা ইন্টেলিজেন্সের কাছে ছিল। তো আমাকে জিজ্ঞাসা করতেছে যে কে আছে, বলতে হবে আপনাকে। আমি তো জানি না, আমি বলবো কি আপনাকে, আমি তো এটুকুই জানি। ডিজিএফআই কাছে তথ্য ছিল যে নাহিদের উপরেও কেউ একজন আছেন? হ্যাঁ, মানে নাহিদ কারোর সাথে এগুলো নিয়ে পরামর্শ করে। যেমন ধরেন আমরা যখন বসতাম বলতে আমাদেরকে ডাকা হতো। ধরেন আমরা আন্দোলন চলতেছে শাহবাগে, ধরেন ডিজিএফআইয়ের একটা টিম আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, এসে বলতেছে ঠিক আছে আপনারা একটু আসেন, আপনাদের সাথে কথা আছে, আমরা সরকারের পক্ষ থেকে আনঅফিসিয়ালি আসছি, আমাদেরকে কি কি চান এগুলো বলেন। তো আমরা তো কোটা সংস্কার আন্দোলন করতেছি, তারা জানতে চাইছে, আমরা কথা বলতে গেছি, তো কথা বলছি। তো ওখানে মেইনলি যাওয়া হতো যেটা নাহিদ যেত, আমি যেতাম, হাসনাত যেত। তো ওরা আবার এক্সপেক্ট করতো আসিফকে ওইখানে। এখন আসিফকে কেন এক্সপেক্ট করতো, তখন আমরা বুঝতেছিলাম না যে ওরা 4 নম্বর জনকেও, মানে সমন্বয়কের তালিকা যে কেন যাচ্ছে।
পরে যেটা আমাদের মাথায় কাজ করলো, মানে আমার মাথায় যদি বলি, ও আবার বিভিন্ন অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা তাদের সাথে কমিউনিকেশনটা করতো আসিফ, মানে ছাত্রদল, শিবির বা হচ্ছে বিভিন্ন অন্যান্য সংগঠন, বাম সংগঠন বা রাজনৈতিক এই যে প্ল্যাটফর্মগুলো, তাদের সাথে ও কমিউনিকেশন। মানে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি আসিফই করতো সেই সময়? না, এটা এক একজনের এক একটা কাজ ভাগ করা ছিল। যেমন ওইটা ওই পার্সপেক্টিভে গুরুত্বপূর্ণ, কিংবা ধরেন সাপোজ আমি এবং হাসনাত প্রত্যেকটা মিছিলের সামনের সারিতে আপনি মাঝখানে দেখবেন, মিছিলের ওই নেতৃত্বের জায়গায়, ওইখানে কিন্তু আপনি নাহিদকে দেখবেন না। নাহিদ যেটা, ও একটু সাইডের দিকে থাকতো, 2-3 লাইন পরে থাকতো, অনেক কিছু দেখতো, পলিটিক্যাল বোঝাপড়ার জায়গাটা ওর ভালো ছিল, সিদ্ধান্ত গ্রহণে ও তখন মানে দূর থেকে জিনিসটা ভালো দেখা যেত হয়তো। তো মাঝে মাঝে দেখবেন ও স্লোগান দিচ্ছে, মাঝে মাঝে আমাদের সাথে আছে, মাঝে মাঝে আবার সাইড হয়ে যায়, আরও বেশ কিছু কমিউনিকেশন রাখতো। এখন ধরেন ওই সামনের সারিতে থাকাটা তো ইম্পর্টেন্ট, তো সবার ভূমিকাটা সবার জায়গায় ইম্পর্টেন্ট ছিল আমি মনে করি। ধরুন আমরা 6 জন ডিবিতে ছিলাম, পরবর্তীতে হান্নান, রিফাত রশিদ, কিংবা হচ্ছে আমাদের মাহিন, আব্দুল কাদের, এই 4 জন যে কাজটা করেছে, এটাও তো আমি গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ মনে করি। তো অভ্যুত্থানে আসলে প্রত্যেকটা জিনিস, ইভেন শুধু আমি তো আমাদের কথা বলতেছি, ধরেন 18 জুলাইয়ের পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে নামলো, মাদ্রাসা, স্কুল কলেজ যেভাবে নামলো, এটা না হলে তো অভ্যুত্থান সফল নাও হতে পারতো। সো প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্টেক হোল্ডার, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির অংশগ্রহণ, নামে বেনামে, আমি মনে করি একটা আরেকটার পরিপূরক ছিল। সব কিছু মিলে একটা দিন শেষে 5ই আগস্টের সফল অভ্যুত্থান হয়েছে। আসবো আমরা সব ধরনের পয়েন্টগুলোতেই আসবো, যেহেতু কথা হচ্ছে জুলাই নিয়ে, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আরেকটি বিষয়, আমি যেহেতু এনসিপি আপনাদের সাথে সখ্যতা বা জুলাই পদযাত্রা কভার করেছি, তো সেই দিক থেকে যদি জানতে চাই, বা সেই দিক থেকে যদি একটু বলি আপনাকে, যে আপনার সাথে নাহিদ ইসলাম, হাসনাতের সাথে যদিও পূর্ব পরিচিত ছিলেন, তাদের সাথে সম্পর্কটা খুবই ভালো। যেখানে 6 জুন তাদেরকে আপনি চিনতেন না, একেবারেই চিনতেন না, সেই সময় আসলে প্রথম পরিচয় হয়েছে। আন্দোলনের মাঝে নিশ্চয়ই মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং না হলে এত বড় আন্দোলন করাও সম্ভব হতো না। কখন আসলে সম্পর্কটা খুবই ভালো হয়েছে এবং কখন আসলে আপনারা খুবই ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছেন? বিশেষ করে নাহিদের সাথে আপনার সম্পর্কটা জানি বিধায় প্রশ্নটা করা। না, এটা আসলে প্রত্যেক দিন ডেভেলপ করেছে। মানে আমি যখন এখানে এসেছি, ধরেন আমার পরিবার, মানে আমার বাবা কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করতো, আমি হলে ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম করেছি, কিন্তু আমি যখন এখানে এসেছি আমি নিজের প্রতি কনভিন্স হয়ে এসেছি যে আমি যেটাতে যাচ্ছি এটা একটা যৌক্তিক দাবি, এবং যারা আমাদের উপর এটা চাপিয়ে দিচ্ছে এটা অন্যায় করতেছে। সো আমি কনভিন্স হয়ে এসেছি, এবং এখানে আমার যারা কলিগ, আমি তাদের সাথে ফুললি কমিটেড। আমি যদি কমিটেড না হতে পারতাম আমি আসতামই না, আমার যদি ওইটুকু ভীতি কাজ করতো। সো প্রত্যেকটা ধাপে ধাপে তারা দেখেছে যে আমরা আমাদের জায়গা থেকে, বা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, এবং কোনো জায়গায় আমার দ্বারা একটা তথ্য কেউ নিতে পারে নাই যে তথ্যটা আমাকে, আমার এই গ্রুপটাকে হ্যাম্পার করবে, কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে। আমাকে ডিজিএফআই নিয়ে গিয়েছে, ডিজিএফআই তাদের এই যে আয়নাঘর যেটাকে তারা সেফ হাউস বলে, এখানে নিয়েছে, ক্যান্টনমেন্টে নিয়েছে, ডিবিতে নিয়েছে, 6 দিন রেখেছে। এনএসআই আলাদাভাবে মানে একাধিকবার আমাদেরকে ডেকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসাবাদ করেছে, ডিবি জিজ্ঞাসাবাদ করেছে। কোথাও এমন একটা তথ্য আমার থেকে নিতে পারে নাই আমার সহযোদ্ধাদের সম্পর্কে যেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। সো আমি ওই জায়গায় কমিটেড ছিলাম, এবং অভ্যুত্থানের পরবর্তী সময় ধরেন সরকার গঠন থেকে শুরু করে পরবর্তী সময়ে অনেকগুলো জায়গায় দায়িত্বের বন্টন হয়েছে। অনেক কিছু হয়তো আমার মন মতো হয়েছে, অনেক কিছু হয়নি, কিন্তু তারপরও হয়নি দেখে আমি এইটা কখনোই করব না যে আমি এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবো যেটা তাদেরকে পিছন থেকে ক্ষতিগ্রস্ত করবে। সো এটা আমি কখনোই করব না। আমার যদি পছন্দ না, আমি একদম মুখের উপরে বলবো। যদি একেবারে এটা না নিতে পারে আমি হয়তো সরে যাব, কিন্তু মানে আমি আমার একজন সহযোদ্ধাকে মানে ক্ষতি করব, এটা কখনো হবে না। সো ওই কমিটমেন্টের জায়গাটা হয়তো দেখেছে, দিনে দিনে সম্পর্কটা ডেভেলপ করেছে, এবং যখন আপনার ওই বিশ্বস্ততা থাকবে আমার মনে হয় সম্পর্কটাও দিনে দিনে গভীর হবে। একটি বিষয় জানতে চাই, 2024 সালে আন্দোলন কি আপনারা 2018 সালে আন্দোলন থেকে শিক্ষা নিয়ে করেছিলেন কিনা? নয়তো তো এতটা সুসংহত আন্দোলন করা বোধহয় সম্ভব ছিল না। আর আরেকটি বিষয়, একটি প্রভাবশালী দেশের কথা বলা হয়, যে এই পুরো আন্দোলনটির নকশা করা হয়েছে একটি প্রভাবশালী দেশ থেকে। আমি নামটি বললাম না, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো সেই বিষয়টি নিয়ে যদি একটু বলেন যে আসলে। না, প্রথমত হচ্ছে নাহিদ, আসিফ, রিফাত, বাকের, ওদের দীর্ঘ সময় সরকারের বিভিন্ন স্বৈরাচারী আচরণ, গুম, খুন, হত্যা, সীমান্ত হত্যা, মোদি বিরোধী আন্দোলন, এই আন্দোলনগুলোতে, কিংবা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের পরে নিরাপদ ক্যাম্পাস আন্দোলন, কোটা সংস্কার, প্রত্যেকটাতেই ওদের সক্রিয় অংশগ্রহণ ছিল। ওরা ওই পলিটিক্যাল অ্যাক্টিভিজমটা করে করে আসছে। সো ওদের ওই একটা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ছিল এক। দ্বিতীয়ত ওদের একটা ভালো পড়াশোনা ছিল, পলিটিক্যাল পড়াশোনা, পাঠচক্র থেকে উঠে আসা। তো ওই পড়াশোনার জায়গাটা ওদের ভালো ছিল। সো এখানে যেটা হয়েছে, এক তো হচ্ছে আমি মনে করি যে আমরা যারা ছিলাম সামনে, আমরা সব ভ্যারিয়েশনের ছিলাম। সবার যেমন এক একজন এক এক রকমের ছিল, সো একটা কম্বাইন্ড একটা প্যাকেজ হিসেবে পারফর্ম করেছে।
দ্বিতীয়ত হচ্ছে আমি আরেকটা কারণ মনে করি যে এটা সফল হওয়ার ক্ষেত্রে সেটা শেখ হাসিনা নিজে তার কথা এবং কাজের মধ্য দিয়ে তিনি হচ্ছে আসলে আমি মনে করি এই বলতেছেন আপনি একটা দেশ, আমি মনে করি এই অভ্যুত্থানের প্রেক্ষাপট স্ক্রিপ্ট রাইটার হচ্ছে শেখ হাসিনা। হ্যাঁ, ধরেন এটা যদি ওই 4 জুলাই ওই দিন কিন্তু সংসদে ওইটা 18-র পরিপত্রটা আবার পুনর্বহাল করার কথা ছিল, কিন্তু ওইটাকে যেটা স্টে করে দেয়া হয়, মানে দীর্ঘায়িত করার একটা প্রসেস আর কি, তো সেই জায়গা থেকে পিছালো। আবার চায়না থেকে আসার পরে ওই যে কথাটা, মানে রাজাকারের নাতিপুতিরা কি পাবে, তো এটার মধ্য দিয়ে একটা যে গণফ্রেমিং করা হলো, তার যে তীব্র প্রতিহিংসা পরায়ণ যে মনোভাব, এবং সেই সব তার পরিবারের সব বাকি সব কিছুকে সে 2 টাকারও গুনে না, এই যে একটা মনোভাব, এটার একটা বহিঃপ্রকাশ ঘটলো, সবাই এটাকে নিল। এবং এর পরবর্তীতে দেখেন 16 তারিখে মানে একটা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন, পুলিশকে এই অর্ডার দেওয়া ছাড়া তো পুলিশ কোনোদিন এই কাজটা করবে না। 2 হাত প্রসারিত করে আবু সাইদ দাঁড়িয়ে আছে, তাই গুলি করা হলো, মারা গেল 6 জন মারা গেল। এবং এটা 18, 19, 20 জুলাইয়ে আমরা এখন এটার হিসাব দেখি, আমি যখন জুলাই ফাউন্ডেশন ছিলাম আমি সেখানেও দেখেছি, মানে যদি আমাদের শহীদের সংখ্যা 1000-এর অধিক হয়, এর মধ্যে অর্ধেকই হচ্ছে ওই 3-4 দিনে, কিন্তু তখন মিডিয়াতে এসেছিল 50 জন 60 জন সব মিলে ওই কয়েকদিনে। তো এমনকি ওই যেখানে গণকবর হয়েছে সেখানে 125টা লাশ একসাথে পাওয়া গেল। তার মানে দেখেন কিভাবে লাশগুলোকে স্তূপ আকারে পর্যন্ত এভাবে কবর দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় যে প্রশ্ন করেছিলাম যে প্রভাবশালী কোনো দেশ, ও বিশেষ করে না, এরকম কোনো কিছুই না আসলে, এখন অনেক কিছু বানানো হয়। এবং আমরা এইটুকু বলতে পারি, এখানে আমরা যারা ছিলাম সমন্বয়ক হিসেবে দেখেছিলেন, তার বাইরে পরামর্শে মাঝে মাঝে মাহফুজ ভাই থেকে শুরু করে আক্তার ভাই, এখানে একটা সার্কেল আমাদের পরামর্শের জায়গা ছিল। কমিউনিকেশন ছাত্রদল, বিএনপি, শিবির, জামাত, তাদের সাথেও একটা কমিউনিকেশন ছিল। স্পেশালি হচ্ছে শিবিরের সাথে একটা কমিউনিকেশন ছিল, ছাত্রদলের সাথে ছিল, অন্যান্য বামপন্থী যারা ছাত্র সংগঠন যারা আমাদের সাথে অ্যাক্টিভলি ছিল তাদের সাথে কমিউনিকেশন ছিল, সিভিল সোসাইটির সাথে ছিল। এটার মধ্যে তারপরে আন্দোলনটি পুরোপুরিভাবেই হচ্ছে ছাত্রদের আন্দোলন ছিল, যেটি আসলে এবং গণ আন্দোলনের রূপ নিয়েছিল। এখানে কোনো প্রভাবশালী দেশ বা কারোর সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। আমি একটু জানতে চাই যে এই যে আন্দোলনটা, সেই আন্দোলনটা কিভাবে আসলে সরকার পতনের আন্দোলনের দিকে গেল এবং কখন আসলে সরকার পতনের আন্দোলনের দিকে গেল, একটু সংক্ষেপে। হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা